করোনায় আরও ৪০ জনের মৃত্যু, শনাক্ত ৩,৮৬৮। নমুনা সংগ্রহে ডিজিটাল প্ল্যাটফর্ম, দিনে সম্ভব ৩০,০০০ পরীক্ষা। অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ে জড়িতদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা। এবং করোনাকালে অভিনব উপায়ে মাদকের চালান, চলবে সাঁড়াশি অভিযান। দেখছেন এটিএন নিউজ। নিউজ এট 3-তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল নাহার জাকিয়া। এতক্ষণ প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত এবং শুরুতে worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্ত ৯৭,২৪,৪২২ জন, সুস্থ হয়েছেন ৫২,৬১,৩২৬ জন এবং মৃত্যু হয়েছে ৪,৯২,১০২ জনের। বাংলাদেশে আক্রান্ত ১,৩০,৪৭৪, সুস্থ হয়েছেন ৫৩,১৩৩ জন এবং এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১,৬৬১ জনের। দেশে নতুন করে করোনায় মারা গেছেন আরও ৪০ জন। ১৮,৪৯৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত ৩,৮৬৮। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। ৬৬টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮,২৭৫টি এবং পরীক্ষা হয়েছে পূর্বের দিনের নমুনা সহ ১৮,৪৯৮টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬,৯৬,৯৪১টি। গত ২৪ ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৮৬৮টি। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১,৩০,৪৭৪ জন। ২৪ ঘন্টা সুস্থ হয়েছেন ১,৬৩৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৩,১৩৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৭২%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪০ জন এবং এ পর্যন্ত ১,৬৬১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৩১ জন পুরুষ, ৯ জন নারী। লকডাউনের পর করোনা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে রাজধানীর পূর্ব রাজাবাজারে। প্রথম ১৪ দিন শেষে বাড়ানোর পর এখন আরও ৭ দিনের লকডাউনে রয়েছে এই এলাকা। জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য এই একটি গেট খোলা রাখা হয়েছে রাজধানীর পূর্ব রাজাবাজারে। প্রথমে লকডাউন না মানলেও ধীরে ধীরে অভ্যস্ত হয়েছে এলাকাবাসী। এর মাঝে ব্যতিক্রমও আছে, তবে নিজেদের জন্য হলেও অনেকেই এখন সচেতন। আমরা যদি নিজেরা না মানি তো এটা তো আমাদের কেউ মানাই দিতে পারবে না। এটা হলো আমাদের নিজস্ব ব্যাপার। বাইরে থেকে কোনো ওষুধ আনা, সব কিছু ইমার্জেন্সি। ইভেন আমি রাত ২টার সময় ফোন দিয়েও ওনাদের সার্ভিস পাইছি। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যেতে দেওয়া হচ্ছে না কাউকেই। স্বেচ্ছাসেবকরা বলছেন লকডাউন অনেকটাই কার্যকর হয়েছে বলে আক্রান্তের পরিমাণও কমেছে। তবে আমাদের কাছে যে ট্র্যাকিং এর হিসাবটা আছে তাতে আমাদের এখানকার পূর্বের যত রোগী ছিল ম্যাক্সিমাম নেগেটিভ। আমরা সেই গতকালকে যাদের যাদের নেগেটিভ আছে সেই নেগেটিভ সংখ্যাগুলো যার যার বাসায় আমরা চিঠি পৌঁছে দিয়েছি অলরেডি। এখানকার বাসিন্দারাও নিজেরাও এই মসজিদের সামনে কাউকে দেখলে বলতেছে ঘরে যান, ভিতরে ঢুকেন। আমাদের কাজ করা কম লাগবে। প্রথম ১৪ দিন শেষে দ্বিতীয় দফার লকডাউনেও মানুষ ঘরে থাকছে। লকডাউন সফল বলছেন এই এলাকার দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। এখন লকডাউন কার্যক্রম যদি আমরা বলি তাহলে পুরোপুরি সফল। এখন মানুষ প্রথম তারা জিনিসটাকে প্রথম মাথায় সেটা সঠিকভাবে নিতে পারে নাই, কিন্তু পরবর্তীতে তারা নিজেদের কথা ভেবে এখন তারা বের হচ্ছে না। করোনা সংক্রমণ ঠেকানোর জন্য আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন থাকবে এই এলাকা। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে ১ জুন থেকে ঢাকার রাস্তায় চালু হয়েছে গণপরিবহন। কিন্তু করোনাকালে গণপরিবহনে কতটা মানা হচ্ছে স্বাস্থ্যবিধি, মাস্ক ব্যবহারেই বা কতটা সচেতন যাত্রীরা? সাদিয়া ন্যান্সি রিপোর্ট।
করোনা পরিস্থিতি দেখতে চীনের একটি বিশেষজ্ঞ দল সম্প্রতি ঢাকা সফর করে সংক্রমণ রোধে মাস্কের ব্যবহারের উপর জোর দিয়েছে। বাস্তবে দেশে মাস্কের ব্যবহারে সচেতন নন অনেকেই। খোদ রাজধানীর গণপরিবহনেই তার প্রমাণ মেলে। আর দৈনন্দিন যাতায়াতে এই গণপরিবহনই যাদের ভরসা, মাস্কে তাদের আস্থা কতটা? গণপরিবহনে কিন্তু মাস্ক পরলে আমরা সেফে থাকবো আর কি। আমার তো আর ব্যক্তিগত গাড়ি তো আমি আর কিনতে পারতেছি না, তাহলে আমি কি করবো? এক্ষেত্রে আমরা এই সমস্ত গাড়িগুলোকে সিকিউর ফিল মনে করতেছি। মাস্ক পরলে করোনা ভাইরাস 40-50% কমে যায়। মাস্ক পরাটা আমাদের অবশ্যই বাধ্যতামূলক। এটা তো সেফ না, এটা এমনি একটা নিয়ম, তাই করছে। জীবিকার প্রয়োজনে রাস্তায় নেমেছেন বাসের চালকেরা, কিন্তু করোনা থেকে বাঁচতে তারাও মানছেন স্বাস্থ্যবিধি। তাদের মতো অনেক পরিবহন শ্রমিকই এখন বেশ সচেতন। মাস্ক ছাড়া আমরা কোনো গাড়িতে যাত্রী বহন করি না। প্রত্যেকটা যাত্রী মাস্ক ব্যবহার করে, আর আমরা ওই যে সাবান পানি দিয়ে হাত ওয়াশ করে তারপর গাড়িতে উঠাই এবং সিটগুলা করে দেই, স্প্রে করে দিই প্রতিদিন সকালে। তবে রাজধানীর একাধিক সড়কে ছিল উল্টো চিত্র। সাথে মাস্ক থাকলেও নানা অজুহাতে তা ব্যবহারে অনীহা। অতিরিক্ত ঘামের কারণে মনে করেন মাস্কটা ফিন্দা রাখতে পারি না, আবার মনে করেন ডাকতে সমস্যা হয়। এই সবসময় পরে থাকি তো, মানে নিঃশ্বাস লইতে একটু সমস্যা হয়, এই যে 1 মিনিট লেগে খুলি আবার করি। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, যখন করোনার প্রথম ধাক্কাই কাটিয়ে উঠতে হিমশিম অবস্থা, তখন দ্বিতীয় ধাক্কার জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ? সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। কোভিড-19 সংক্রমণ নিয়ন্ত্রণ বা প্রতিরোধে কোনো ওষুধ এখনো নেই। তাই করোনা নিয়ন্ত্রণে অ্যান্টিবায়োটিক খাওয়া নতুন বিপদ ডেকে আনারই নামান্তর বলে মনে করেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন সহকর্মী নাজিয়া আফরিন। সারা বিশ্বে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত করোনা ভাইরাস নিয়ন্ত্রণ বা নির্মূলে কোনো ওষুধ আবিষ্কার হয়নি। তাই জ্বর, সর্দি কাশি বা নিউমোনিয়ার উপসর্গ দেখেই করোনার চিকিৎসা দেওয়া হচ্ছে। ওষুধ যাই হোক, তা হতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। 15% রোগীর ক্ষেত্রে উপসর্গ তীব্র হতে পারে, বাকি 5% ক্ষেত্রে তীব্র উপসর্গ সহ পরিস্থিতি জটিল হতে পারে। দুটি ক্ষেত্রেই চিকিৎসা হবে সহায়তামূলক। আমাদের এই করোনার প্রথমকালে যেহেতু গাইডলাইনে এজিথ্রোমাইসিন ছিল, তখন আমরা এজিথ্রোমাইসিন দিতাম। এখন আমরা এটার সাথে আইভারমেকটিনের সাথে ডক্সিসাইক্লিন ট্রায়াল দিয়ে দেখতেছি। কিন্তু যাদের মডারেট সিমটোমেটিক কেস, তাদের ক্ষেত্রে তাদের কন্ডিশন, যেমন যদি রেসপিরেটরি ডিস্ট্রেস বেশি থাকে অথবা শ্বাসকষ্ট বেশি থাকে বা লাংসের ইনফেকশন বেশি থাকে, সেক্ষেত্রে তাদেরকে আমরা সেফট্রাকজন বা মেরুপেনাম বা আরও ভালো ভালো অ্যান্টিবায়োটিক লিনাজোলেট এইসব আমরা ইউজ করে থাকি। এই সকল ওষুধ ছাড়া লেট স্টেজে যাদের ফুসফুসে ইনফেকশন বেশি থাকে, তাদেরকে কিন্তু কখনোই নিয়ন্ত্রণ করা সম্ভব না। কিন্তু করোনা চিকিৎসার ওষুধ নিয়ে জনমনে চলছে নানা বিভ্রান্তি। অনেকেই আক্রান্ত না হয়েও অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছেন চিকিৎসকের পরামর্শ ছাড়াই। মুনাফার লোভে ওষুধের দোকানগুলো প্রেসক্রিপশন ছাড়াই চড়া দামে ওষুধ বিক্রি করছে। বাজারে অ্যান্টিবায়োটিক ওষুধের এখন কৃত্রিম সংকট। নিজেরা সতর্ক হওয়ার জন্য আগের থেকেই এগুলো কিনে নিচ্ছেন, যাতে পরবর্তীতে সমস্যা প্রবলেম না পড়তে হয়। সেক্ষেত্রে আপনার এগুলা সংকট তৈরি হয়েছে। প্রেসক্রিপশন লাগে না, প্রেসক্রিপশন ছাড়াই সবাই নিতেছে। তারপরে এই যে থ্রোমাইসিন সবাই বক্স নিয়ে বাসায় নিয়ে স্টক করতেছে, এরকমেরই কম ভাড়া দিতে পারতেছে না ঠিক মতো। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সাজেস্ট করে, ওগুলোই হচ্ছে মূলত আপনার বেশি চাহিদা। অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিশ্চিত স্বাস্থ্য ঝুঁকি বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহার রোগীর বিপদ আরও বাড়িয়ে দিতে পারে। রোগীর ইচ্ছা মতো খেলে তো মুশকিল, দু একটা খাইলে হয়তো ভালো লাগলো, আর খাইলে না, তাহলে তো অসুবিধা হবে। তাতে হবে কি, এই অ্যান্টিবায়োটিক পরে আর কাজ করবে না, রেজিস্ট্যান্স হবে। আর অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার তো দরকার নাই। আর অ্যান্টিবায়োটিক এমনিও তো ঢালাওভাবে যত্র ব্যবহার করার নিয়মও না। সুতরাং অ্যান্টিবায়োটিক রুগীরা ডাক্তারের প্রেসক্রিপশনের বাইরে খাবেন না। ডাক্তার মনে করেন। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা। করোনার নমুনা সংগ্রহ, পরীক্ষা ও অপেক্ষা, 3.5 মাসে এই ভোগান্তির চিত্র খুব বেশি বদলায়নি। প্রতিদিন করোনা নমুনা পরীক্ষা 20 থেকে 30 হাজার করতে ঢাকা সহ সব বিভাগ ও উপজেলা পর্যায়ে চালু করা হয়েছে অনলাইন ও মোবাইলের রেজিস্ট্রেশন। আহমেদ রাব্বি তানিমের রিপোর্টে বিস্তারিত। করোনার নমুনা পরীক্ষার জন্য সাধারণের অপেক্ষার সকালগুলো হাসপাতালে এভাবেই শুরু হয়। নানান ঝক্কি পেরিয়ে স্যাম্পল দিতে পারলেও সেটার ফল পেতে পেরিয়ে যাচ্ছে 4 থেকে 14 দিন। 66টি ল্যাব নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা যাচ্ছে মাত্র 16 থেকে 17 হাজার। এর একটা মূল কারণ পিসিআর ল্যাবের সংকট যেমন রয়েছে, তেমনিভাবে আসলে লোকবলের অভাব তো আছেই। এই মুহূর্তে আসলে প্রতিদিন করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা যাচ্ছে 70 থেকে 75%। 30 থেকে 35% নমুনার একটি ব্যাকলোড তৈরি হচ্ছে।
এছাড়া হাসপাতাল ও ল্যাবগুলোতে আসলে সরাসরি নমুনা দেওয়ার ক্ষেত্রে যে ধরনের ভোগান্তিগুলো ছিল সেগুলো এখনও আছে। শুধুমাত্র কিছু কিছু হাসপাতাল অনলাইন রেজিস্ট্রেশনে যাওয়ার কারণে বা মোবাইল ফোন রেজিস্ট্রেশনে যাওয়ার কারণে ভোগান্তি কিছুটা কমেছে। কিন্তু আসলে বড় পরিসরে যদি এই করোনার যারা আক্রান্ত হয়েছেন, অর্থাৎ সরকারের যে টার্গেট 30,000 থেকে 40,000 প্রতিদিন নমুনা পরীক্ষা করা, সেই টার্গেট পূরণ করতে হলে করোনার পরীক্ষা বাড়ানো ছাড়া উপায় নেই। সেবার মান রক্ষা, রোগীদের দীর্ঘ লাইনে অপেক্ষার ফলে ভোগান্তি এবং ভিড়ের কারণে করোনা সংক্রমণের বিস্তার রোধে বিএসএমএমইউর ফিভার ক্লিনিকে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে করোনা টেস্ট করার সুবিধা আছে। প্রশাসনিক জটিলতা, ইন্ডিভিজুয়ালের জটিলতা বা সমস্যা, তো এই দুটা বিষয় কিন্তু আমরা ইফেক্টিভলি এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সমাধান করতে পেরেছি। কীভাবে? এক হচ্ছে যে মানুষকে আর এখানে আসতে হচ্ছে না, একটা টাইম স্লট দেওয়া, একটা ডেট দেওয়া, আবেদন করছে, আবেদন করে সেই টাইম স্লটের ভিতরে যে পেয়ে যাচ্ছে, পেয়ে গেল। কিছু সিরিয়াস এবং ক্রিটিক্যাল কন্ডিশনে কিছু রোগী আসবে, মুক্তিযোদ্ধা কিছু আসবে যারা টপ প্রায়োরিটি, তারপরে হচ্ছিল বয়োবৃদ্ধ কিছু মানুষজন আসবে, কিছু নারী আসবে, কিছু প্রেগনেন্ট ওমেন আসবে, যারা আবার কেউ কিছু কিছু আছে এদের অ্যাক্সেস টু এই মাস কমিউনিকেশন, বিশেষ করে ইন্টারনেট যাদের নাই, তো এদেরও তো অন্তর্ভুক্ত করতে হবে। তো এই অন্তর্ভুক্তির একটা প্রক্রিয়া হিসাবে আমরা যেটা করেছি যে সীমিত কিছু সংখ্যক আমরা এখনো কিন্তু ওয়াক ইন ব্যবস্থা রেখেছি। রাজধানীতে করোনার জন্য বিশেষায়িত হাসপাতালগুলিতেও এখন হটলাইন চালু করা হয়েছে। তবে সংকটে রয়েছে জেলা, উপজেলা ও প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ। আমাদের সীমাবদ্ধতা হলো আমাদের উপজেলা এবং ডিস্ট্রিক্ট পর্যায়ে যে নমুনাগুলো সংগ্রহ করা হয় সবার জন্য এই সিস্টেম মেনটেন করা খুবই দুরূহ ব্যাপার। তাও যেটা করা হয়েছে যে উপজেলা পর্যায়ে উপজেলার হেলথ কমপ্লেক্সের নিজস্ব কিছু হটলাইন নাম্বার ইউজ করছে, সেখানে যদি খবর দেওয়া হয় এবং তারাও কিন্তু সেইভাবে টাইম দিয়ে আমাদের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে একটা নির্দিষ্ট সময় আসতে বলে এবং সেখান থেকে স্যাম্পল কালেকশন করা হয়। আহমেদ রাব্বি, তানিম, এটিএন নিউজ, ঢাকা। করোনা সংকটের শুরু থেকেই সহযোগিতা না করে বিএনপি শুধুমাত্র সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। নিজ বাসভবন থেকে পাঠানো ভিডিও বার্তায় এই দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীন সহ সব উন্নত দেশও সীমাবদ্ধতা নিয়ে করোনা মোকাবেলা করছে। তিনি কি একটি দেশেরও নাম করতে পারবেন যাদের চিকিৎসা সামগ্রী, হাসপাতাল ব্যবস্থায় সীমাবদ্ধতা ছিল না? শুধু সমালোচনা করতে হবে বলে আপনারা অনবরত জাতিকে অসত্য তথ্য দিয়ে যাবেন? সরকারের নানান সীমাবদ্ধতা আছে, যেসব সীমাবদ্ধতা কাটিয়ে শেখ হাসিনা সরকার ক্রমশ সক্ষমতা অর্জনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। সরকার সবসময় সকল দলের সহযোগিতা চেয়ে আসছে। যে কোনো গঠনমূলক পরামর্শ কিংবা ভুল ধরিয়ে দিলে সেটা গ্রহণ করা সৎসাহস শেখ হাসিনা সরকারের আছে। করোনাকালেও দেশজুড়ে চলছে অভিনব উপায়ে মাদক চালান। রাজধানীতে আসা এরকমই এক চালান আটকের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল মাদক কারবারিদের ধরতে সাঁড়াশি অভিযান চালানোর কথা জানিয়েছে। সাব্বির আহমেদকে সঙ্গে নিয়ে ইমরান হোসেন সুমনের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে গত 26শে মার্চ থেকে 30শে মে পর্যন্ত দেশজুড়ে ছিল সাধারণ ছুটি। এ সময়ে পণ্যবাহী ও জরুরি সেবায় যুক্ত পরিবহন ছাড়া অন্য সব গণপরিবহন চলাচল ছিল বন্ধ। কিন্তু লাশবাহী অ্যাম্বুলেন্স, ত্রাণবাহী ট্রাক, কুরিয়ার সেবা আর নিত্যপণ্যের গাড়িতে মাদকের ছোট বড় অনেক চালান ঢুকেছে রাজধানীতে। এই সময়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাব, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা এবং হেরোইন জব্দ করেছে। করোনাকালে মাদক পাচারে অভিনব উপায় বের করেছে অপরাধীরা। গত 15ই জুন চাঁপাইনবাবগঞ্জ থেকে আমের ঝুড়িতে প্রেসার কুকারের মধ্যে হেরোইন নিয়ে আসে এই দম্পতি। রাজধানীর এলিফ্যান্ট রোডে র্যাবের হাতে গ্রেপ্তার হয় তারা। এছাড়া গত মে মাসে মোটরসাইকেলের যন্ত্রাংশের ভেতরে মাদক ঢুকিয়ে নিয়ে আসা হয়। করোনার ভয় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে থেমে থাকেনি মাদক চোরা কারবারিরা। করোনাকালেও কিন্তু মাদক ব্যবসায়ীরা তারা কিন্তু বসে নেই এবং তারা নানা অভিনব পন্থায় কিন্তু তারা এই মাদকগুলো পাচার করেছে এবং তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। প্রচুর পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন আমরা উদ্ধার করেছি এবং যার আনুমানিক মূল্য প্রায় 83 কোটি টাকা। র্যাবের পরিসংখ্যান বলছে এ সময় ঢাকা সহ সারা দেশে 1,500-এর বেশি মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ, গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে প্রায় 2,000 ব্যক্তি।
এবং বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে প্রায় 1200টি। বিজিবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও কয়েকশো ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আমরা দেখেছি গাড়ির সিট কেটে অথবা স্টিয়ারিং এর মধ্যে করে নানাভাবে হাজার হাজার পিস ইয়াবা নিয়ে আসে এবং সেই ইয়াবাকে আনার জন্য নারী পুরুষরা তারা তাদের পাকস্থলীকেও ভাড়া দিচ্ছে এবং এই কাজগুলো সেগুলো যে ঢাকা মহানগরীতে হয় তা না, ঢাকা মহানগরী হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, বিদেশে পালিয়ে থাকা অন্তত 25 জন মাদকের গডফাদার প্রায় 4000 সহযোগী দিয়ে মাদকের অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে। নানা নতুন নতুন কৌশলে মাদক পরিবহন ও কেনাবেচার বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তারা। এই যখন আমরা ইয়াবাটা বন্ধ করলাম তখন কিন্তু আবার ফেন্সিলের চাহিদা কিন্তু আবার বেড়ে গেল এবং ফেন্সিল আসা শুরু হয়েছে। সো এটা আমরা দুটাকে এই বন্ধ রাখাটাই আমাদের কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ। অনেকাংশেই মাদক ব্যবসায়ী বা যারা থাকেন তারা কখনো কখনো ওই নিজেরাই জ্বর বা অসুস্থতার অভিনয় করে থাকেন, যেগুলো দিয়ে স্বভাবতই করোনার আতঙ্কের কারণে অনেকে এই বিষয়গুলোকে একটুখানি চাইলে অ্যাভয়েড করতে যেতে থাকেন। তো এইগুলো সবগুলো মিলেই তারা একটা সুযোগ নিচ্ছেন। অ্যাম্বুলেন্সগুলো অনেক বেশি ফ্রিকুয়েন্টলি মুভমেন্ট করেন সেখানে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। নিউজ এট 3 এর পর্যায়ে নিচ্ছে বাজে স্টিল বিরতি, এরপর আরো যা থাকছে। শহীদ জননী জাহানারা ইমামের 26তম মৃত্যুবার্ষিকী আজ। এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা নিয়ে স্বস্তিতে বাংলাদেশ, মন্তব্য বিশেষজ্ঞদের। করোনায় আরও 40 জনের মৃত্যু, শনাক্ত 3868। নমুনা সংগ্রহের ডিজিটাল প্ল্যাটফর্ম, দিনে সম্ভব 30,000 পরীক্ষা। করোনাকালে অভিনব উপায়ে মাদকের চালান, চলবে সাঁড়াশি অভিযান। এবং আশ্রয় প্রার্থীদের দেশে ফেরত পাঠাতে পারবে যুক্তরাষ্ট্র, আদালতের রায়। বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এট 3-তে। এতক্ষণ প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। শহীদ জননী জাহানারা ইমামের 26তম মৃত্যুবার্ষিকী আজ। 1994 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান তিনি। মহিয়সী এই নারীর সন্তান শাফি ইমাম রুমি মুক্তিযুদ্ধে শহীদ হন। তার লেখা বই ৭১-এর দিনগুলি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম দলিল। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কাছে তিনি আজও প্রেরণার উৎস। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার ছিলেন শহীদ জননী জাহানারা ইমাম। তার নেতৃত্বে গড়ে ওঠে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি। সেই কমিটির উদ্যোগে 1992 সালের 26শে মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে গণ আদালতের আয়োজন করা হয়, যেখানে যুদ্ধাপরাধী গোলাম আজমের প্রতীকী বিচার হয়। অন্যান্য বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ জননীকে স্মরণ করা হলেও করোনা সংক্রমণের কারণে এবার কোনো কর্মসূচি নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের মানব পাচার সূচকে দ্বিতীয় স্তরে উন্নীত হয়েছে বাংলাদেশ। একে দেশের জন্য বড় অর্জন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে মোমেন। এক ভিডিও বার্তায় তিনি মানব পাচার রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। আমার দেশবাসীকে, জনগণকে আহ্বান করব, আপনারা এই যারা পাচারকারী, যে সমস্ত রিক্রুটিং এজেন্সি, যে সমস্ত ট্রাভেল এজেন্সি অবৈধভাবে আমাদের ছেলে মেয়েগুলোকে বিদেশ পাঠায়, নির্যাতনের শিকার করে, তাদের চিহ্নিত করেন, তাদের সামাজিকভাবে বয়কট করেন। আর আমি আমার যারা ছেলেমেয়েরা বিদেশে গিয়ে অবৈধভাবে বিদেশে কষ্ট করে, তাদের মাতা পিতা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা কিন্তু এর দায়বদ্ধতা একেবারে ফেলে দিতে পারেন না। আপনারা ছেলে মেয়ে জেনে শুনে অবৈধভাবে বিদেশে পাঠান না, বিদেশে পাঠাবেন না। আর বিদেশে যদি এই ধরনের অবৈধ লোক আপনাদের কন্ট্যাক্ট করে, স্থানীয় পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রশাসন তাদের খবর দিবেন। কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় কুড়িগ্রাম, লালমনিরহাট ও সিরাজগঞ্জের শতাধিক গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ঘরবাড়ি সহ ফসলি জমি।
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, গঙ্গাধর ও দুধকুমার সহ 16টি নদ নদীর পানি বাড়ায় কয়েকটি গ্রামের 2 শতাধিক ঘরবাড়ি নদী গর্ভে হারিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 70,000 মানুষ। তলিয়ে গেছে পাট, ভুট্টা, সবজি ক্ষেত সহ বীজতলা, নষ্ট হয়ে গেছে তিল, আউশ ধান ও কাউন। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে 3টি উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়ে ভুট্টা, বাদাম ও সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। নীলফামারীতে তিস্তার পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে বইতে থাকায় পানি নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে। এদিকে সিরাজগঞ্জের চরাঞ্চল প্লাবিত হওয়ায় তলিয়ে গেছে ফসলি জমি। পাট গাছে পচন ধরায় কৃষকেরা আগাম পাট কাটতে শুরু করেছেন। সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাসের কারণে যখন দুর্ভিক্ষের শঙ্কায় ভুগছে বিশ্ব, তখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা নিয়ে কিছুটা হলেও স্বস্তিতে আছে বাংলাদেশ। কিন্তু অর্থনৈতিক মন্দার ধাক্কা লাগলে কতটা সামাল দেয়া যাবে দেশের কৃষি খাতের বিপর্যয়? বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তাই জানার চেষ্টা করেছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। করোনা পরবর্তী সময়ে দুর্ভিক্ষ, অনাহারে প্রাণ হারাতে পারেন বিশ্বের প্রায় 3 কোটি মানুষ। এমনটাই শঙ্কা প্রকাশ করেছিল জাতিসংঘ এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সেই দুর্ভোগ যাতে বাংলাদেশে স্পর্শ করতে না পারে তার জন্য গত এপ্রিলেই কৃষি জমির সর্বোচ্চ ব্যবহারের দিকে জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেহেতু সারা বিশ্বে অর্থনৈতিকভাবে একটা স্থবিরতা এসে গেছে, আর সেখানে একটা দুর্ভিক্ষ দেখা দিতে পারে, তো সেই জন্য আমাদের 1 ইঞ্চি জমি যেন অনাবাদি পড়ে না থাকে। মাত্র 1 মাসেই তার সুফলও পেতে শুরু করেছে বাংলাদেশ। অনাবাদি জমি আবাদযোগ্য করতে কৃষক কিংবা সাধারণ মানুষের সঙ্গে হাত লাগায় পুলিশ সহ বিভিন্ন শৃঙ্খলা বাহিনী। এসব জমি পড়িয়ে থাকে বাবা, এবং কৃষি অফিসার বলছে সরকার তোমার ধানের বীজ দিচ্ছে, এই জন্য খাদ্যের সমস্যা হতে পারে, এই সম্পর্কে মানে ধান লাগানো আর কি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার করে বলল যে ধান লাগানো, সবাই 1 ইঞ্চি জমি ফেরি না রাখা হয়। সে কারণে চিন্তা করে প্রধানমন্ত্রী সাহেব বলছেনও, তারপর যদি এবছর দুর্ভিক্ষ হয় তাহলে তো ভাত আমাদেরও লাগবে, সেই চিন্তা করেই এই ধান নামে লাগালাম। করোনার কারণে দেশে যখন নতুন করে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ে, তখন এই পতিত জমির ব্যবহার কতটা জরুরি তাই জানিয়েছেন এই কৃষি অর্থনীতিবিদ। আমাদের দেশে প্রায় 5 কোটি একরের উপরে পুকুর এরিয়া আছে, যেটা মরা পুকুর যেটা বলে থাকি, ওইভাবে ব্যবহার করা হচ্ছে না। ওই পুকুরগুলোতে যদি মাছ চাষের আওতায় নিয়ে আসা যায় এবং পুকুরের পাড়গুলো আছে যেখানে সবজি চাষ করা সম্ভব, তাহলে কিন্তু একদিকে দেখা যাবে প্রচন্ড পরিমাণ কর্মসংস্থান তৈরি হচ্ছে, আরেকদিকে আপনার মাছ উৎপাদন বাড়ানো সম্ভব হবে, সবজি উৎপাদন বাড়ানো সম্ভব হবে। তাহলে সে জায়গায় তার পারিবারিক চাহিদা, তার স্থানীয় চাহিদা মেটানো সম্ভব। কিন্তু এরপরেও প্রশ্ন, কৃষি খাতে আসন্ন অর্থনৈতিক মন্দা বাংলাদেশ কতটা সামাল দিতে প্রস্তুত? 5,000 কোটি টাকা যে দেওয়া হয়েছে এটি হলো বিনিয়োগের জন্য, আর 2 ভাগ সুদ দেওয়া হয়েছে সেটা হলো বেতনের জন্য, শ্রমিকদের বেতন দেওয়া হবে। 19,500 কোটি টাকার 4 ভাগ সুদে যারা ক্ষতিগ্রস্ত কৃষক এবং আগ্রহী কৃষক তাদেরকে এই ঋণ দেওয়া হবে। সে সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, করোনার মতো ভয়াবহ পরিস্থিতি সামাল দেয়া কোনো দেশের শুধু সরকারের পক্ষে সম্ভব নয়, এগিয়ে আসতে হবে দেশের প্রতিটি মানুষকে। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। ঘূর্ণিঝড় আম্পান ও কয়েক দফা বৃষ্টিতে ঝিনাইদহের অধিকাংশ তিলক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় লোকসানে পড়েছেন চাষিরা। তাদের সে ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা ও স্বল্প সুদের ঋণ দেওয়ার কথা চিন্তা করছে কৃষি বিভাগ। নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট।
ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত ক্ষেতে তিল বীজ ফেলা হয়। 90 থেকে 100 দিন পর তা ঘরে তোলার উপযোগী হয়। ঝিনাইদহের মাটি ও আবহাওয়া তিল চাষের উপযোগী হওয়ায় এবার ৩,৭১০ হেক্টর জমিতে এই শস্যের আবাদ করা হয়। কিন্তু ঘূর্ণিঝড় আম্পান ও পরে কয়েক দফা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে অধিকাংশ ক্ষেতের ফসল। হেলে পড়ার পাশাপাশি পানি জমায় মরে যাচ্ছে তিলের গাছ। তিল সম্পূর্ণ হওয়ার আগেই বৃষ্টিতে পানি বেঁধে তিল টোটালি প্রায় মারা গেছে। ওই বিঘে প্রতি 1 মণ 2 মণ যাই হবে, জনের খরচ আসবে না। যখন ফুল এলো আবার টানা বৃষ্টির কারণে তিল সব মাঠে ক্ষেত সব মাঠ খেয়ে গেছে। আমাদের তিল চাষি অনেক আশা নিয়ে এই তিল চাষ করছিল, এখন নিরাশা হয়ে গেছে। ক্ষতির মাত্রা আরো বেশি হতে পারে এই শঙ্কায় ক্ষেতে যে অল্প পরিমাণ আধা পাকা তিল আছে তা ঘরে তোলার চেষ্টা করছেন কৃষকরা। আরো যদি 15 দিন থাকতো তাহলে ফুল তিল উঠে যেত এবং প্রতিটা বিঘা প্রতিতে আমরা 7-8 মণ করে তিল পাতাম আর কি। ঝড় বৃষ্টির জন্য ক্ষতি হয়ে যাবে, টুকটাক করে কাটিয়ে কুটিয়ে আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি। বৃষ্টিতে ফসলের ক্ষতি হলেও প্রণোদনা ও স্বল্প সুদে ঋণের মাধ্যমে সে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা কৃষি প্রণোদনা, কৃষি পুনর্বাসন এবং স্বল্প সুদে ঋণ প্রোভাইড করে তাদেরকে সেই ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারবো। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নিউজ এট 3-তে আবারও সময় হলো বাইজে স্টিল বিরতি নেওয়ার। এরপর আরও জানিয়ে ফিরব। ম্যান সিটির হারে শিরোপা নিশ্চিত করল লিভারপুল। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এট 3-তে। এবারে দেশের বাইরের খবর। চাইলে আশ্রয় প্রার্থীদের নিজ দেশে ফেরত পাঠাতে পারবে মার্কিন প্রশাসন। এক আদেশে এই কথা বলেছে দেশটির সুপ্রিম কোর্ট। আশ্রয় প্রার্থী বিজয় কুমার থুরা সিজিএমের মামলার ওপর এই আদেশ দেয় সুপ্রিম কোর্ট। নিজ দেশে ফেরত পাঠানোর জন্য তার নাম তালিকায় রেখেছিল ট্রাম্প প্রশাসন। সেটি চ্যালেঞ্জ করে মামলা করলে তার পক্ষে রায় দিয়েছিল দেশটির নিম্ন আদালত। তবে সেই আদেশের বিরুদ্ধে রায় দিল সুপ্রিম কোর্ট। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে 2004 সাল থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন অভিবাসন কর্মকর্তারা। ট্রাম্প ক্ষমতায় আসার পর আরও জোরদার হয় এই তৎপরতা। সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে আর কোনো আইনি বাধা রইল না এই বিষয়ে। খেলার খবর। ত্রিশ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতল লিভারপুল। চেলসির কাছে ম্যান সিটির হারে 7 ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হলো অলরেডদের। বৃহস্পতিবার রাতে লিগের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল 2-1 গোলের জয় পায় চেলসি, আর এতেই শিরোপা ঘরে তোলে লিভারপুল। 31 ম্যাচে লিভারপুলের পয়েন্ট 86 আর সমান ম্যাচে ম্যান সিটির পয়েন্ট 63। শেষ করব নিউজ এট 3। তার আগে এক নজরে প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় আরও 40 জনের মৃত্যু, শনাক্ত 3,868। নমুনা সংগ্রহে ডিজিটাল প্ল্যাটফর্ম, দিনে সম্ভব 30,000 পরীক্ষা। করোনাকালে অভিনব উপায়ে মাদকের চালান, চলবে সাঁড়াশি অভিযান। আশ্রয় প্রার্থীদের দেশে ফেরত পাঠাতে পারবে যুক্তরাষ্ট্র, আদালতের রায়। শহীদ জননী জাহানারা ইমামের 26তম মৃত্যুবার্ষিকী আজ। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা নিয়ে স্বস্তিতে বাংলাদেশ, মন্তব্য বিশেষজ্ঞদের। এবং ম্যান সিটির হারে শিরোপা নিশ্চিত করল লিভারপুল।
এই ছিল নিউজ এট 3। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে ট্যাপ করুন START/AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।